ইরানে হামলার ১০০ দিন। মধ্যপ্রাচ্যের ভূরাজনীতি ও ইরানের কৌশলগত অবস্থান নিয়ে বিশেষ সাক্ষাৎকার। অতিথি মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান, নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক। হামলার ১০০ দিন পার হয়ে গেল, কিন্তু ইরানকে বড় কোনো ধ্বংসাত্মক বা হঠকারী পাল্টা আক্রমণ করতে দেখা যায়নি। এটাকে কি ইরানের দুর্বলতা, নাকি দীর্ঘমেয়াদী কোনো কৌশলগত ধৈর্য হিসেবে দেখা উচিত? ইরান যথেষ্ট আঘাত হেনেছে এবং ইসরায়েল এবং ৬টা যে জিসিসিভুক্ত দেশ, সৌদি আরব, তারপরে ইউএই, কাতার, বাহরাইন, কুয়েত, এইগুলোতে আমেরিকান যে সমস্ত স্থাপনা ছিল সেগুলোতে এমনভাবে আক্রমণ করেছে যে সেগুলো আর ব্যবহার উপযোগী না। এবং সবচেয়ে বড় ক্ষতি হয়েছে আমেরিকার রাডার সিস্টেমে। সুতরাং তারা ইরান যেটা করেছে, তারা খুব হিসাব করে যে জায়গায় আঘাত করলে কলিজায় আঘাত লাগবে আমেরিকার বা ইসরায়েলের, সেই ধরনের আক্রমণই করেছে। সুতরাং এবং এবারের আক্রমণের সবচেয়ে ভালো উল্লেখযোগ্য দিক হচ্ছে ইরান যেভাবে চেয়েছে সেইভাবেই তাদের মিসাইলগুলো এবং ড্রোনগুলো ওই লক্ষ্যবস্তুতে একেবারে নিখুঁতভাবে আঘাত এনেছে। বিশেষ করে হাইপারসোনিক মিসাইল, এবং এই মিসাইলের মধ্যে একটা মিসাইল যেটা ভিতরে অনেকগুলো ওয়ারহেড আছে, এবং সেই ওয়ারহেডগুলো ফায়ার করার পরে টার্মিনাল ফেজে চারিদিকে বিস্তৃত হয়ে প্রায় 10 থেকে 20 কিলোমিটার জায়গায় বিস্তৃত। এবং এটার বিরুদ্ধে আসলে আমেরিকা বা ইসরায়েলের তেমন কোনো প্রতিরক্ষা নেই। আরেকটা জিনিস, যে ইসরায়েলের বিভিন্ন ডিফেন্সের সিস্টেমে, যেমন অ্যারো, ডেভিড স্লিং ইত্যাদি ইত্যাদি, এবং আমেরিকার যে মিসাইল ডিফেন্স সিস্টেম, সেইগুলো ইরান কি করেছে, খুব চাতুর্যের সাথে প্রথমে ড্রোন পাঠাইছে, এবং যেগুলো কম ব্যয়বহুল মিসাইল পাঠায় ওইগুলো স্টক প্রায় শেষের দিকে। সুতরাং আমেরিকার এই ক্ষেত্রে, যুদ্ধক্ষেত্রে তো এই সমস্ত ডিফেন্সিভ মিসাইল গুলো তো শেষ হয়েছেই, এবং তাদের রিজার্ভেও টান পড়েছে, এবং এইটা ক্ষতিপূরণ করতে তাদের অনেকদিন সময় লাগবে। তো ইরানের দুর্বলতা না, এটা হচ্ছে ইরানের খুব হিসাব কষে তারা তাদের যুদ্ধ পরিচালনা করেছে। ধন্যবাদ। যুদ্ধবিরতি চলা অবস্থায় গত কিছুদিন থেকে আমরা লক্ষ্য করছি আমেরিকা বারবার উস্কানিমূলক হামলা চালাচ্ছে ইরানে কেশম দ্বীপে। এর কারণ কি বলে মনে করেন? বেশিরভাগ আক্রমণটা হয়েছে এই যে পারস্য উপদ্বীপ, পারস্য উপসাগরের যে ইরানের সংলগ্ন যে সমস্ত দ্বীপগুলো আছে, খার্গ আইল্যান্ড এবং কাসম আইল্যান্ড, এইগুলোতে। এখানে তো ইরানের নৌবাহিনী, তো ইরানের নৌবাহিনী কিন্তু ঠিক অন্যান্য দেশের যে সমস্ত ট্রেডিশনাল নৌবাহিনী সেরকম না। তাদের ফার্স্ট অ্যাটাক বোট, যেটা প্রায় 100 নটিক্যাল মাইল বেগে ছুটতে পারে, এবং বেশ কিছু আনম্যান্ডও আছে, এবং এগুলো খুব সহজে রাডারে ধরা পড়ে না। আরেকটা হচ্ছে তাদের যে সাবমেরিন গুলো আছে, ছোট ছোট সাবমেরিন, কারণ পারস্য উপসাগরে পানির গভীরতা কম, সুতরাং বড় সাবমেরিন সেখানে ব্যবহার উপযোগী না। আমেরিকার ক্ষেত্রে এরকম একটা বাধা হয়েছে, এবং আমেরিকার আরেকটা বাধা হয়েছে, এই অল্প গভীরতায় তাদের এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো অনেক দূরে রাখতে হয়। প্লাস হচ্ছে এই এয়ারক্রাফট ক্যারিয়ার গুলো 3টা তারা মোতায়েন করেছিল। এগুলো আবার ইরান এন্টিশিপ মিসাইল খুব নিখুঁত যে মিসাইল গুলো, সেগুলোর রেঞ্জের বাইরে রেখেছে। আক্রমণটা হচ্ছে প্রথমত এদিকে। আর এছাড়াও ইরানকে কাবু করার জন্য 2025 জুনে 13 জুন যে আক্রমণ করেছিল, সেখানে ওই আজারবাইজানের বেস ব্যবহার করেছিল, তারপরে ইরাকি বেস ব্যবহার করেছিল, এবং ইরানের ভিতরে বেস ব্যবহার করেছিল। ইরান সেটার ভিতরে তাদের প্রতিরক্ষামূলক ব্যবস্থা জোরদার করেছে সেই আলোকে, এবং ইরানের ভিতর থেকে সেরকম কোনো আক্রমণ করতে পারে নাই। ইরাক থেকে কিছু করেছিল, কিন্তু সেইগুলো আবার ইরান ধরে ফেলেছে। আর আজারবাইজানে কিছু হয়েছিল, কিন্তু ইরান সতর্ক করার পরে আজারবাইজান থেকে ওইভাবে আসেনি। তো আক্রমণ প্রধানত এসেছে এই
এই পারস্য উপসাগর এলাকা থেকে। ইসরায়েল ও তার মিত্রদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভাঙার জন্য ইরান তাদের ড্রোন এবং মিসাইল প্রযুক্তিকে কিভাবে আপগ্রেড করছে? এই ১০০ দিনে তারা সামরিক প্রযুক্তিতে কি ধরনের পরিবর্তন এনেছে বলে আপনি মনে করেন? ব্যাপক পরিবর্তন শুধু এই ১০০ দিনের মধ্যে না, তারা আগে থেকে ওই যে গত বছর অর্থাৎ ২০২৫ সালের ১৩ই জুন যে আক্রমণ হয়েছিল এবং ওই যে ১২ দিনের যে যুদ্ধ ছিল, সেই যুদ্ধের অভিজ্ঞতার আলোকে ওরা যেটা করেছে যে এক জায়গাতে তাদের বিভিন্ন সামরিক স্থাপনাগুলো এক জায়গাতে রাখে নাই। এরা ইরানের যে প্রদেশগুলো আছে সেই প্রদেশগুলোকে তাদের ইন্ডিপেন্ডেন্ট কমান্ডের অধীনে সেগুলো পরিচালিত হয়েছে। সেন্ট্রালি যদি কমান্ড কোনো কারণে যোগাযোগ ব্যবস্থা ভেঙেও যায়, তারা যেন যুদ্ধ করতে পারে। তো এটার দুর্বল দিক হচ্ছে অনেক সময় মানে সমন্বয়হীনতা দেখা দেয়। এরকম দু একটা ঘটনা ঘটেছে এবং সেক্ষেত্রে ইরানি পররাষ্ট্রমন্ত্রী গালফের বিভিন্ন দেশের সাথে কথা বলেছে। এখানে যে জিনিসটা খুব বেশি সামনে আসেনি, কিন্তু এটা দারুণভাবে এটা পরে প্রমাণিত হয়েছে যে আরব আমিরাতের বিমানও ইরানের বিরুদ্ধে বিমান আক্রমণে অংশগ্রহণ করেছিল। ইরান এই যুদ্ধের ক্ষেত্রে একটা জিনিস আমাদের মনে রাখা দরকার যে যখন কোনো বড় শক্তি কোনো যুদ্ধে জড়ায়, তখন অন্যান্য বড় শক্তিগুলো যারা আক্রান্ত তাদের পক্ষ নেয় পরোক্ষভাবে, প্রত্যক্ষ না। যেমন চীন, রাশিয়া, তারা বিভিন্ন ধরনের অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম দিয়েছে। বিশেষ করে ইরান একটা স্যাটেলাইট চ্যানেলই তারা করছে, এটা বাইডু সিস্টেমে চলে, নেভিগেশন সিস্টেম, এবং তার ফলে তাদের টার্গেট অ্যাকুইজিশন অর্থাৎ টার্গেটটাকে যে লক্ষ্যবস্তুতে ছুটবে সেটাকে প্রথমে আগে রেজিস্টার করে, তারপরে আঘাত হানে। তো এই সব কিছুই এটা সম্ভব হয়েছে। এখন এই জায়গায় আমি শুধু একটুখানি দর্শকদেরকে নিয়ে যাব যে যখন গত বছর এই মে মাসে ইরান, পাকিস্তান এবং ভারতের সাথে যুদ্ধ হয়, তো এইরকম প্রযুক্তির খেলা দেখা গেছে এবং এই প্রযুক্তির খেলা ইরানও খেলছে। আমেরিকা ইসরায়েলের তো প্রযুক্তি অনেক সম্পর্কে আমরা জানি, কিন্তু ইরানের প্রযুক্তি সম্পর্কে আমরা অতটা ওয়াকিবহাল ছিলাম না। এখন ইসরায়েল এবং আমেরিকা ইরানের এই প্রযুক্তিগত উৎকর্ষতায় তারাও অনেকবার চিন্তা করছে পরবর্তী কি করবে। ধন্যবাদ। যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর সরাসরি সমর্থন থাকা সত্ত্বেও ইসরায়েল ইরানকে পুরোপুরি কাবু করতে পারেনি। এই পরিস্থিতিতে ইরান কি ভবিষ্যতে কোনো বড় ধরনের পারমাণবিক বা কৌশলগত ডিটারেন্স অর্জনের দিকে এগিয়ে যাচ্ছে? ইরান ধরে নেওয়া হচ্ছে যে ইরান ইতিমধ্যেই তার পারমাণবিক সক্ষমতা অর্জন করেছে। ইরানের এই শিক্ষার পিছনে একটা বড় কারণ হচ্ছে এর আগে যে আমাদের মানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ছিলেন খোমেনি, উনি নিহত হয়েছিলেন মানে এই 28শে ফেব্রুয়ারি। তো উনি বলছিলেন যে এই ধরনের মানে মারণাস্ত্র ব্যবহার না করা ভালো, কারণ অনেক নিরীহ মানুষের প্রাণ যায়। ওইটা চলে যাওয়ার, উনি মারা যাওয়ার পরে এখন পরিস্থিতি পাল্টে গেছে এবং ধরে নেওয়া হচ্ছে যে তারা আছে। এবং এই যে ইরানের প্রেসিডেন্ট, উনি ফোন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এবং বলার, আমেরিকান কর্তৃপক্ষকে বলার জন্য বলছে যে তারা যে কোনো সময় পারমাণবিক অস্ত্রের পরীক্ষা করবে। আজকের যে খবরটা যে পাকিস্তান থেকে একটা বিশেষ দূত গেছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী, যিনি একটা বিশেষ বার্তা নিয়ে গেছেন। উনি বর্তমানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খোমেনির কাছে সরাসরি হস্তান্তর করবেন। সার্বিকভাবে দেখা যাচ্ছে এর আগে লিবিয়াতে পারমাণবিক অস্ত্র তারা যখন পরিহার করলো, তার ফলে লিবিয়া ধ্বংস হয়ে গেল। ইরাকের পারমাণবিক অস্ত্র তৈরি করার আগেই সেই পারমাণবিক চুল্লিতে আঘাত হানে ইসরায়েল। ইভেন পাকিস্তান যখন এই কার্যক্রম চালাচ্ছিল তখনও ইন্ডিয়া এবং ইসরায়েল মিলে আক্রমণ করার চেষ্টা করেছিল, কিন্তু পাকিস্তান দূরে থাকাতে সেটা সম্ভব হয়নি। তো নর্থ কোরিয়াকে সবসময় হুমকি ধামকির উপরে রাখতো আমেরিকা, তারপরে হচ্ছে কোরিয়া বা দক্ষিণ কোরিয়া, জাপান। কিন্তু যখন তারা পারমাণবিক অস্ত্র অর্জন
অর্জন করেছে, তখন তাদের সাথে একটা সমতা ভিত্তিক আচরণ করছে। সুতরাং ইরান মনে করছে যে তাদের অস্তিত্বের জন্য পারমাণবিক অস্ত্র দরকার এবং সম্ভবত সেই পথেই তারা হেঁটেছে। এখনো এই জিনিসটা নিশ্চিত হয়নি বা কোনো পক্ষ নিশ্চিত করেনি। এই ১০০ দিনে কে জিতল আর কে হারল? এটা আমার কথা না, এটা আমেরিকান বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ, তারপর হচ্ছে আপনার অর্থনীতিবিদ এবং সিআইএর ঊর্ধ্বতন কর্মকর্তারা সবাই বলেছেন যে ইরান এখন পর্যন্ত এই যুদ্ধে জিতে আছে, আমেরিকা জিততে পারেনি এবং আমেরিকা প্রস্থানের পথ খুঁজছে যেন অবমাননাকর না হয়। কিন্তু আমেরিকা সেই পথে না গিয়ে ইসরায়েলের প্ররোচনায় যত দীর্ঘায়িত হচ্ছে, তত বেশি এই যে হরমুজ প্রণালী দিয়ে সারা বিশ্বের তেল সরবরাহের 20% উপরে যেটা যায় এবং তার ফলে তেলের দাম বেড়ে গেছে এবং সারা পৃথিবী মন্দার দিকে যাচ্ছে। আমেরিকারও বিভিন্ন জিনিসপত্রের দাম বেড়ে গেছে, সেখানেও তেলের দাম বেড়ে গেছে। তো সব মিলায় এই দায় আমেরিকার এই হঠকারিতা, আমেরিকা এবং ইসরায়েলের হঠকারিতার কারণেই হচ্ছে। তারপরেও যুদ্ধটাকে একটু টেনে নেওয়ার জন্য একটা ইসরায়েল চেষ্টা করছে এটা যত দীর্ঘায়িত করা যায়, কারণ ওই যে যুদ্ধ শেষ হয়ে গেলে তখন নেতানিয়াহুকে আবার বিচারের সম্মুখীন হতে হবে, আবার এদিকে ট্রাম্পকে সম্মুখীন হতে হবে, আবার সামনে নির্বাচন আছে। তো সব মিলায়ে তারা খুব সুবিধাজনক অবস্থানে নেই, তারপরেও যুদ্ধটাকে সামনে টেনে নিচ্ছে। তো যুদ্ধের মাত্রাটা কমে গেছে, তবে লেবানন ফ্রন্টে কমেনি বা গাজা ফ্রন্টেও কমেনি। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যের এই পরিস্থিতি নিয়ে আপনার মতামত কি?